আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেডিবির আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল মাতিনা। আমি বর্তমানে ঢাকা নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আজকে আমাদের আলোচ্য বিষয় বায়োলজির লেকচার 6। লেকচার 6-এ আমাদের আছে জুলজির প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এবং দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। আমাদের প্রথম টপিক হচ্ছে প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য কি? পৃথিবীর যত প্রাণী আছে তাদেরকে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিকভাবে ভিন্ন ভিন্ন বা আলাদা করা যায়। এটাকে আমরা বলছি প্রাণী বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি 3 প্রকার, যথা জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন পৃথিবীর এমন কিছু স্থান আছে যেখানে প্রজাতিগত বৈচিত্র্য সবচাইতে বেশি দেখা যায়। এটাকে আমরা বলছি জীববৈচিত্র্যের হটস্পট, এবং পৃথিবীতে এরকম হটস্পট আছে 25টি। গ্রিক দার্শনিক এরিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। তিনি কিন্তু জীববিজ্ঞানেরও জনক। এবার আসি আমরা প্রাণীবিন্যাসের ভিত্তিতে। প্রাণীবিন্যাসের বেশ কতগুলো ভিত্তি রয়েছে, এর মধ্যে আমরা শুধু গুরুত্বপূর্ণগুলো জানবো। আমাদের প্রথম ভিত্তি হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ কি? কোনো প্রাণীর ভ্রূণের এককোষী জাইগোট যে প্রক্রিয়ায় বিভাজন হয় সেটাকে আমরা বলছি ক্লিভেজ বা সম্ভেদ। ক্লিভেজের আরেক নাম হচ্ছে সম্ভেদ। ক্লিভেজ 3 প্রকার, যথা অরীয়, সর্পিল এবং দ্বিপার্শ্বীয়। এবার আসি আমরা খণ্ডকায়ন বা মেটামরিজম। খণ্ডকায়ন বা মেটামরিজম হচ্ছে 2 প্রকার, সমখণ্ড। এরপরে আসি আমরা খণ্ডকায়ন বা মেটামরিজম। খণ্ডকায়নটা কি? খণ্ডকায়ন হচ্ছে প্রত্যেকটি প্রাণীর দেহকে কতগুলো একই রকম খণ্ডে বিভক্ত করা যায়, এটাকে আমরা বলছি খণ্ডকায়ন বা মেটামরিজম। এখন খণ্ডকায়ন বা মেটামরিজম হচ্ছে 2 প্রকার, সমখণ্ডকায়ন এবং অসমখণ্ডকায়ন। সমখণ্ডকায়নের উদাহরণ আমরা বলতে পারি কেঁচো। আমরা সবাই কেঁচো দেখেছি নিশ্চয়ই। কেঁচো হচ্ছে অ্যান্নেলিডা পর্বের প্রাণী। এবং অসমখণ্ডকায়ন হচ্ছে পতঙ্গের খণ্ডকায়ন। পতঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন দেখেন, প্রত্যেকটা খণ্ডকে আমরা বলছি মেটামিয়ার বা সোমাইট। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের প্রতিটি অঞ্চলকে ট্যাগমাটা বলে। ট্যাগমাটা কি? ট্যাগমাটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের খণ্ডগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায় না, এই জন্য এদের দেহকে কতগুলো অঞ্চলে বিভক্ত করা হয়, আর এই প্রত্যেকটা অঞ্চলকে আমরা বলছি ট্যাগমাটা। এবং এই ট্যাগমাটায় বিভক্ত করা প্রক্রিয়াটাকে আমরা বলছি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। এবার আসি আমরা শ্রেণীবিন্যাসে। শ্রেণীবিন্যাস কি? পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে কতগুলো ধাপে বিভক্ত করা হয়েছে, এই ধাপগুলোকে আমরা বলছি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি একক হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হলো পর্ব এবং সার্বজনীন স্তর হলো রাজ্য। এই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন করা যাবে না। এরপরে আসি আমরা দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ উদ্ভাবন করেন। দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ হচ্ছে প্রত্যেকটা প্রজাতির একটা ইউনিক নাম থাকে, সেই ইউনিক নামটা সেই প্রাণীর গণ এবং প্রজাতির নাম নিয়ে গঠিত। এটাকে আমরা বলছি দ্বিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ করেন পাখি বিজ্ঞানী স্লেগেল। এখন ত্রিপদ নামকরণটা কি? সেটা হচ্ছে কোনো প্রজাতির যদি কোনো উপপ্রজাতি বিদ্যমান থাকে তাহলে সেই উপপ্রজাতির নাম সহ আমরা ত্রিপদ নামকরণ করে থাকি। প্রাণীর নামকরণকারী আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেনক্লেচার, এবং নিয়মগুলোকে বলে ইন্টারন্যাশনাল কোড অন জুলজিক্যাল নমেনক্লেচার। আচ্ছা, আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে ভ্রূণস্তর। ভ্রূণস্তর 2 প্রকারে বিভক্ত, যথা ভ্রূণস্তরের ভিত্তিতে
প্রাণীদেরকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী এবং ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। দ্বিস্তরী প্রাণীদের ভ্রূণ অবস্থায় দুইটি স্তর থাকে, সেটা হচ্ছে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এবং ত্রিস্তরী প্রাণীদের দেহ তিনটি স্তরে বিভক্ত থাকে, সেটা হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এক্টোডার্ম হচ্ছে সবচেয়ে বাইরের স্তর এবং এন্ডোডার্ম হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর। এরপরে আমরা আসি, কোনো প্রজাতির গণ ও প্রজাতির নাম একই হলে তাকে টোটোনিম বলে। যেমন কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা, এটাকে তাহলে আমরা টোটোনিম বলতে পারি। যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে বলা হয় ট্যাক্সা। ট্যাক্সা হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। দ্বিপদ নামকরণ গণ ও প্রজাতির নাম নিয়ে গঠিত, এটা আমরা একবার বলেছি। ছাপা অক্ষরে যদি দ্বিপদ নামকরণ আমরা করি সেটা অবশ্যই ইটালিক্স অক্ষরে হবে। বৈজ্ঞানিক নাম সার্বজনীন, অর্থাৎ দেশ জাতি বিভেদে সব প্রাণীর বৈজ্ঞানিক নাম একটাই হবে। নামকরণের সময় নমুনা প্রাণীকে টাইপ স্পেসিমেন বলে, অর্থাৎ নামকরণের সময় যেই প্রাণীটাকে আমরা নমুনা হিসেবে ব্যবহার করতেছি সেটাকে আমরা টাইপ স্পেসিমেন বলছি। দুই বা ততোধিক ট্যাক্সার বৈজ্ঞানিক নামের বানান একই হলে তাদেরকে হোমোনিম বা সমনাম বলে। এবার আসি শ্রেণীবিন্যাসের পর্বে। পর্ব দুই ধরনের, একটা হচ্ছে প্রধান পর্ব আর একটা হচ্ছে গৌণ পর্ব। প্রধান পর্ব হচ্ছে 9 প্রকার এবং গৌণ পর্ব হচ্ছে প্রধান পর্ব হচ্ছে 9টি এবং গৌণ পর্ব হচ্ছে 33টি। প্রধান পর্বের 9টির মধ্যে আবার দুইটি ভাগে বিভক্ত করা যায়, 9টি ভাগে দুইটি ভাগে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে নন কর্ডেড এবং কর্ডেড। এখন আমরা কিসের ভিত্তিতে নন কর্ডেড বা কর্ডেটে বিভক্ত করছি, সেটা হচ্ছে নটোকর্ড। নটোকর্ডটা কি? নটোকর্ড হচ্ছে কর্ডেট প্রাণীদের দেহে ভ্রূণ অবস্থায় বা সারা জীবন এক ধরনের স্থিতিস্থাপক এবং নমনীয় একটি দণ্ড দেখা যায়, সেটাকে আমরা বলছি নটোকর্ড। আর কর্ডেট পর্বের প্রাণীদের এই নটোকর্ড আছে বলে তাদেরকে আমরা কর্ডেট বলছি, এবং যেসব প্রাণীর দেহে এই নটোকর্ড থাকছে না তাদেরকে আমরা বলছি নন কর্ডেট। এবার আমরা এই 9টি পর্বের সাথে পরিচিত হব এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানব। আমাদের প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। এদেরকে ছিদ্রাল প্রাণীও বলা হয় এবং এরা স্পঞ্জ নামে পরিচিত। এদের দেহ অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, স্পিকিউল নামক ক্ষুদ্র কাঁটা এবং স্পঞ্জিন নামক জৈব তন্তু দ্বারা দেহ গঠিত। কোয়ানোসাইট নামক কোষ থাকে। দেখেন এরা কিন্তু কোনো টিস্যু গঠন করে না, এরা কোষ দিয়ে গঠিত হলেও এরা কিন্তু কোনো টিস্যু গঠন করে না এবং এদের কোষগুলো ফ্লাজেলা যুক্ত। দেহের ভেতরে স্পঞ্জোসিল নামক গহ্বর এবং শীর্ষ প্রান্তে অসকুলাম নামক ছিদ্রপথ রয়েছে। আমাদের দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া। নিডারিয়াকে সমুদ্রের ফুল বলা হয়। প্রবাল প্রাচীরকে রেইন ফরেস্ট নামে অভিহিত করা হয়। আমাদের নিডারিয়া পর্বের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা, নেমাটোসিস ধারণকারী নিডোসাইট কোষ উপস্থিত। এই কোষটা কি এটা সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত জানতে পারবো। এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণীকে আমরা এর আগে বলেছি সিলেন্টর নামক পরিপাক গহ্বর থাকে। বহুরূপিতা দেখা যায়। বহুরূপিতা কি? সেটা হচ্ছে কোনো একই প্রজাতির ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে যদি পার্থক্য দেখা যায়, আকার আকৃতি আচার আচরণ ইত্যাদি পার্থক্য দেখা যায়, তাহলে আমরা সেটাকে বলছি বহুরূপিতা। যেমন পলিপ ও মেডুসা। পলিপ হচ্ছে অযৌন জননক্ষম এবং মেডুসা হচ্ছে যৌন জননক্ষম। আবার পলিপ হচ্ছে স্থবির এবং মেডুসা হচ্ছে সচল। আমাদের পরের পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস। এটাকে আমরা চ্যাপ্টাক্রিমি নামেও জানি। এটি হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এদের দেহত্বক কিউটিকলে আবৃত। এরা এসিলোমেট। এখন সিলম কি? এবার আমরা সিলম টার্মটার সাথে পরিচিত হব। সিলম হচ্ছে যদি কোনো প্রাণীর দেহে যে গহ্বর
এক ধরনের গহ্বর থাকে যা পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত। এই গহ্বরটাকে আমরা বলছি সিলোম। এখন সিলোমের ভিত্তিতে প্রাণীদেরকে 3 ভাগে ভাগ করা যায়: অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং ইউসিলোমেট। অ্যাসিলোমেটকে যাদের দেহে সিলোম থাকে না, এবং সুডোসিলোমেট হচ্ছে এদের দেহে সিলোম থাকলেও সেটা পরিপূর্ণ না, এবং ইউসিলোমেট হচ্ছে যাদের দেহে সম্পূর্ণ সিলোম উপস্থিত। তাহলে প্লাটিহেলমিনথেস হচ্ছে অ্যাসিলোমেট। আমরা একটা বিষয় মনে রাখবো, পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস এই 3টা পর্ব হচ্ছে অ্যাসিলোমেট, এবং এর পরের পর্ব নেমাটোডা, এটা হচ্ছে সুডোসিলোমেট, এবং তার পরের সকল পর্বগুলো হচ্ছে ইউসিলোমেট। এদের পোষক দেহে সংযুক্তির জন্য চোষক বা হুক উপস্থিত, এবং এদের খণ্ডক সদৃশ প্রোগ্লোটিড দেখা যায়। রেচনতন্ত্র রেচন নালী বা শিখা কোষ নিয়ে গঠিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং বিগত সালে এই প্রশ্নটা অনেকবার এসছে, এবং এরা উভলিঙ্গ। আমাদের পরের পর্ব হচ্ছে নেমাটোডা বা নেমাথেলমিনথেস। এরা গোলকৃমি বা সুতাকৃমি নামে পরিচিত। এরা সুডোসিলোমেট। এদের দেহ ইলাস্টিন নির্মিত কিউটিকলে আবৃত। এদেরকে নলের ভেতর নল বা টিউব উইদিন টিউবের মতো দেখায়, কারণ কি এটা হচ্ছে এদের দেহ, আর এদের মধ্যে নলের মতো এরকম একটা ফাঁকা অংশ আছে, যার জন্য এদেরকে টিউব উইদিন টিউব বা নলের ভেতর নলের মতো দেখায়। এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা কি? সেটা হচ্ছে কোনো প্রজাতির পুরুষ এবং স্ত্রী প্রাণীর মধ্যে আকার, আকৃতি এবং বাহ্যিক কিছু পার্থক্য দেখা যায়। এইটাকে আমরা বলছি যৌন দ্বিরূপতা। এরপরের পর্ব হচ্ছে মলাস্কা বা কম্বোজ প্রাণী। এরা দ্বিতীয় বৃহত্তম পর্ব, এবং এরা সিলোমেট। এদের মেন্টল নামক পাতলা আবরণে আবৃত। এদের পৌষ্টিকনালী পেঁচানো বা ইউ আকৃতির। আচ্ছা, আমরা এখানে একটা কথা বলি যে আপনাদের জুওলজি বইয়ে কিন্তু এরকম অনেক জায়গায় প্রাণীর বিভিন্ন অঙ্গকে বর্ণমালার সাথে তুলনা করা হয়েছে। এই অংশগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, তাই আমরা এরকম কোনো টার্ম আসলে অবশ্যই মনোযোগ দিয়ে নোট করব। মুখ বিবরে কাইটিন নির্মিত রেতিজিহ্বা বা র্যাডুলা থাকে। রক্তে হিমোসায়ানিন রঞ্জক ও এমিবোসাইট থাকে। অর্ধমুক্ত সংবহনতন্ত্র এবং মেন্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়। এবার অর্ধমুক্ত সংবহনতন্ত্র বলতে আমরা কি বুঝতেছি, সেটা হচ্ছে এদের রক্ত সংবহনতন্ত্রে রক্ত নালিকা এবং রক্ত গহ্বর উভয় উপস্থিত, এবং এদের ট্রোকোফোর নামক লার্ভা দশা থাকে। অ্যানেলিডা বা অঙ্গুরিমালা না, সরি, এটা হবে অঙ্গুরিমাল। এদের প্রকৃত সিলোম বিদ্যমান, প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত। এদের আংটির মতো অনেকগুলো খণ্ড নিয়ে গঠিত। চলনাঙ্গ কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। রেচনাঙ্গ নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলা হয়। কেন সেগমেন্টাল অর্গান বলা হচ্ছে? কারণ এই যে আমাদের অ্যানেলিডা পরের প্রাণীগুলো সদৃশ খণ্ড নিয়ে গঠিত, অর্থাৎ প্রকৃত খণ্ডকায়ন আছে, অর্থাৎ এদের দেহ কতগুলো সদৃশ খণ্ড নিয়ে গঠিত, এবং এদের প্রত্যেকটা খণ্ডে এই নেফ্রিডিয়া উপস্থিত থাকে, আর এই জন্য আমরা নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলছি। এদের রক্তের বর্ণ লাল। আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী। এরা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব, কারণ এদের প্রাণীর সংখ্যা সবচাইতে বেশি, এবং পৃথিবীর সকল স্থানে এদের প্রাণীকে দেখতে পাওয়া যায়। এই পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়। এদের 2 জোড়া অ্যান্টেনা, 1 জোড়া পুঞ্জাক্ষী বিদ্যমান। অ্যান্টেনার কাজ হলো ঘ্রাণ নেওয়া এবং চলাফেরায় সাহায্য করা, এবং পুঞ্জাক্ষী হচ্ছে এদের দর্শনাঙ্গ। বহিকঙ্কাল কাইটিন নির্মিত। পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ এবং সংবহনতন্ত্র উন্মুক্ত। সংবহনতন্ত্র উন্মুক্ত বলতে আমরা কি বুঝছি? যে এদের রক্ত সংবহনতন্ত্রে কোনো রক্ত নালিকা নাই, শুধুমাত্র গহ্বর উপস্থিত। প্রধান রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা। একাইনোডার্মাটা কণ্টকত্বক প্রাণী। এরা হচ্ছে পঞ্চরীয় প্রতিসম। আমরা নিশ্চয়ই স্টারফিশ দেখেছি। স্টারফিশ দেখতে এইরকম। এখন এদের
দেহটাকে আমরা সমান 5 ভাগে ভাগ করতে পারছি, আর তাই এরা হচ্ছে পঞ্চরীয় প্রতিসম। এদের কণ্টকময় দেহ স্পাইন ও পেরিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত। এদের মৌখিক তলে 5টি অ্যাম্বুলেক্রাল খাত থাকে। নালিকা পথ চলঙ্গ, মানে এদের যে ধরনের পা দিয়ে এরা চলাচল করে সেটা হচ্ছে নালিকা আকৃতির। এদের পানি সংবহন তন্ত্র রয়েছে। কর্ডাটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ পর্ব। এদের দেহে নিরেট নটোকর্ড থাকে। নটোকর্ডকে আমরা ইতিমধ্যে বলেছি, আর এই নটোকর্ডের জন্যই কিন্তু আমরা এদেরকে কর্ডাটা বলছি বা কর্ডেট বলছি। এদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, যা উন্নত কর্ডেটের বিলুপ্তি ঘটে। ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু, যা পরবর্তীতে সম্মুখে মস্তিষ্ক এবং পশ্চাতে সুষুম্না কাণ্ড গঠন করে। এন্ডোস্টাইল নামক অঙ্গ, যা পূর্ণবয়স্ক কর্ডেটে থাইরয়েডে রূপান্তরিত হয়। আমরা থাইরয়েড গ্রন্থির নাম শুনেছি না? এই এন্ডোস্টাইলটা পূর্ণাঙ্গ প্রাণীতে থাইরয়েডে রূপান্তরিত হয় এবং এদের পায়ু পশ্চাৎ লেজ থাকে, মানুষে যা বিলোপ পায়। এবার কর্ডাটাকে আমরা 3টা উপপর্বে ভাগ করছি, সেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। কর্ডাটার কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা বল্লমাকার প্রাণী, এদের ওরাল হুড বা ওরাল ছিরি থাকে, এদের দেহে পরস্পর সজ্জিত গ্রেটার দেন বা লেস দেন আকারের মায়োটাম পেশি থাকে। এরপর হচ্ছে ভার্টিব্রাটা। উপপর্বের 2টি বৈশিষ্ট্য হলো, এদের 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে এবং 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। এই 2টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এরপরে আমরা আসি ভার্টিব্রাটাতে। ভার্টিব্রাটা পর্বকে আবার 2টা অধিশ্রেণীতে বা সুপার ক্লাসে বিভক্ত করা হয়েছে, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা এবং অ্যাগনাথা। সাইক্লোস্টোমাটাকে আবার 2টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যথা মিক্সিনিকে আমরা হ্যাগফিশ বা স্লাইমিল নামেও জানি, এবং সেফালোস্পিডোমরফিকে আমরা ল্যাম্প্রে নামে জানি। এখন আসি অ্যাগনাথাতে। অ্যাগনাথা অধিশ্রেণীকে আবার 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যথা এখন সেই 7টি শ্রেণীর সাথে আমরা পরিচিত হব এবং তাদের বৈশিষ্ট্য জানব। প্রথম শ্রেণী হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস প্ল্যাকয়েড নামক সূক্ষ্ম আয়সে আবৃত। এদের দেহ তরুণাস্থিময়। এদের দেহে কিন্তু কোনো অস্থি থাকে না, শুধুমাত্র তরুণাস্থি দিয়ে এদের দেহ গঠিত। এদের 5 থেকে 7 জোড়া ফুলকা থাকে এবং যে আকৃতির পাকস্থলী থাকে। পুচ্ছ পাখনা হেটেরোসার্কাল। হেটেরোসার্কাল বলতে আমরা কি বুঝছি, সেটা হচ্ছে এদের পুচ্ছ পাখনা বা লেজের 2টা অংশ সমান আকৃতির না, অসমান আকৃতির। একটিনোপটেরাইজি, আচ্ছা সরি, এই কন্ড্রিকথিসের উদাহরণ হিসেবে আমরা হাঙরকে বলতে পারি। হাঙর হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণী। আমাদের পরের শ্রেণী হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজি। অ্যাক্টিনোপটেরাইজি হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। এদের সাইক্লয়েড বা টিনয়েড আয়সে আবৃত। এদের 4 জোড়া ফুলকা থাকে। পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের বলতে আমরা কি বুঝছি, সেটা হচ্ছে এদের লেজের 2টা অংশ সমান আকৃতির, অর্থাৎ কন্ড্রিকথিসের একদম উল্টা। পরবর্তী শ্রেণী হচ্ছে সার্কোপটেরাইজি। সার্কোপটেরাইজি প্রাণীদের দেহ গ্যানয়েড আয়সে আবৃত, পিণ্ডাকার যুগ্ম পাখনা বিদ্যমান এবং লেজ ডাইফাই সার্কেল। অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণীদের উভচর বলা হচ্ছে। এরা একটোথার্মিক, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। ট্যাডপোল নামক লার্ভা দশা থাকে। ফুসফুস, ত্বক এবং মুখবিবরীয় মিউকাস ঝিল্লির মাধ্যমে শ্বসন ঘটায়। রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ প্রাণী। রেপটিলিয়াকে আমরা সরীসৃপ প্রাণীও বলতে পারি। 16.5 কোটি বছর পূর্বের মেসোজোইক যুগকে সরীসৃপের যুগ বলা হয়। এরা হচ্ছে উভচরের মতোই একটোথার্মিক,
অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বিদ্যমান, কিন্তু শুধুমাত্র কুমিরে এর ব্যতিক্রম দেখা যায়। কুমিরে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। এভিস। এভিস হচ্ছে পৃথিবীর যত পাখি আছে যারা উঠতে পারে তাদেরকে হচ্ছে এই এভিসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা নিশ্চয়ই পাখিদের গলা যদি ইমাজিন করি তাহলে আমরা এস আকৃতির বুঝতে পারি, অর্থাৎ এদের গ্রীবা এস আকৃতির প্রলম্বিত। চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়, অস্থি বায়ু গহ্বরপূর্ণ এবং ফুসফুসের সঙ্গে বায়ুথলিযুক্ত। এই দুইটা বৈশিষ্ট্যের জন্যই কিন্তু পাখি উঠতে পারে। এরপরে হচ্ছে 7 নম্বর শ্রেণী মাম্মালিয়া। মাম্মালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ। এখন এরা হচ্ছে এন্ডোথার্মিক, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না। এদের দেহের তাপমাত্রা একদম কনস্ট্যান্ট থাকে। কার্যকরী স্তন গ্রন্থি থাকে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে এবং এরা হচ্ছে জরায়ুজ, অর্থাৎ এরা বাচ্চা প্রসব করে।